সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানে। সাথে আছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানে যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুখের দুর্গন্ধের কারণ এবং তার প্রতিকার কি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা 1988 সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ মুখ থেকে হয়তো কথা বলার সময় দুর্গন্ধ পাচ্ছি, তো এই বিষয়টা খুবই বিব্রতকর, কিন্তু যেই ব্যক্তিটা সেটি ফেস করছে তার জন্য আমার মনে হয় আরও বেশি বিব্রতকর বা অস্বস্তিকর। সেই ক্ষেত্রে আপনার কাছে একটু আমার প্রশ্ন, যে মুখে আসলে দুর্গন্ধটা কেন হয়, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? এটার অনেকগুলো রিজন আছে। দেখা যায় যে সবার মুখে একটা নিজস্ব গন্ধ থাকে। এটা নিয়ে প্রথমে এত ওরিড হওয়ার কারণ নেই। যদি আপনার মুখের গন্ধটা ঘুম থেকে ওঠার পরে বা অনেকক্ষণ মুখটা বন্ধ থাকলে এমনি একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, এটা কুলি করে ফেললে চলে যায়। এবং এরকম যদি হয় যে কন্টিনিউয়াস এরকম হচ্ছে এবং সেটা মোর দ্যান 15 ডেজ চলে গিয়েছে, তারপরও গন্ধটা যাচ্ছে না, তখন আপনার এটা নিয়ে কনসার্ন হতে হবে যে এখানে আসলে কোনো ইন্টারনাল প্রবলেম বা অন্য কোনো মুখের ভেতরে কোনো প্রবলেম জনিত কারণে হয়তো বা সেটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের শরণাপন্ন হলে নিকটস্থ ডেন্টিস্টের কাছে গেলে মুখের যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে আমরা সেটা আইডেন্টিফাই করে পেশেন্টকে ধরিয়ে দিই। আর সেটা তো যদি সলভ না হয় তখন আমরা বিভিন্ন সিস্টেমিক রিজনগুলো খুঁজতে থাকি যে তার কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা। সে অনেক সিস্টেমিক ডিজিজের কারণেও মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। তো যখন মুখের ভেতরে স্পেসিফিক্যালি যদি আমরা বলতে যাই, তার মুখে যদি বিভিন্ন ধরনের ক্যারিজ থাকে, ক্ষয় থাকে, ক্যাভিটি থাকে, মাড়িতে প্রবলেম থাকে, বা অনেক দিন আগে কোনো ট্রিটমেন্ট করেছে সেটা ব্রেকডাউন হয়ে গিয়েছে, আবার নতুন করে কোনো অন্য জায়গায় অন্য টুতে উপসর্গ সৃষ্টি হয়েছে, আলসার যদি থাকে, টিউমার, বিভিন্ন ধরনের সোয়েলিং থাকতে পারে মুখে, সেক্ষেত্রেও মুখে বিভিন্ন ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। আরেকটা জিনিস অনেকেই করে না, সেটা হচ্ছে দেখা যায় যে খাবার খেলো, আমরা রাতে যেটা ব্রাশ করি বা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছি নাস্তা খাওয়ার পরে, কিন্তু আমাদের টাংটা, জিহ্বা যেটা আছে সেটা ক্লিন করছি না। তো দেখা যায় ওই টাঙের ভেতরেও লং টাইম পরিষ্কার না করার কারণে একটা লেয়ার পড়ে যায় খাবারের, সেটা থেকেও কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয়। এজন্য আমরা টাং ক্লিন করার অ্যাডভাইস দিয়ে থাকি। এই ধরনের কারণগুলো ছাড়াও আরও বললাম যেটা সিস্টেমিক কারণেও হতে পারে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে শুনেছি যে আসলে এক এক ধরনের রোগের ক্ষেত্রে এক এক রকম মুখ থেকে আসলে বিভিন্ন ধরনের দুর্গন্ধ বের হয়। কারোর ক্ষেত্রে অ্যাসিডিক, কারোর ক্ষেত্রে অনেক টাইপের হয়। সেটি একটু আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিক পেশেন্ট যদি হয়, অথবা কারোর যদি লিভার রিলেটেড প্রবলেম থাকে, কারোর যদি কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কি আলাদা আলাদা করে কোনো দুর্গন্ধ আছে কিনা? জি, অবশ্যই। এবং এটা বোঝা যায়, যেমন যদি আপনার মাড়িজনিত কোনো প্রবলেম থাকে, জিঞ্জিভাইটিস বলেন, জিঞ্জিভাতে সোয়েলিং থাকে, ব্লিডিং থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিষ্ঠার মতো একটা গন্ধ হয়। আবার কিডনিতে প্রবলেম থাকলে দেখা যায় যে মাছের আঁশের মতো গন্ধ হয়। লিভার সিরোসিস বা টনসিলের প্রবলেম থাকলে পচা মাংসের মতো গন্ধ হয়। এবং ডায়াবেটিক পেশেন্টের দেখা যায় যে ঝাঁঝালো একটা অ্যামোনিয়া টাইপের একটা গন্ধ থাকে। তো এরকম বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মুখের গন্ধের সিমটম, মানে মুখের গন্ধটা স্পেশালি বুঝে আমরা আইডেন্টিফাই করতে পারি এই ধরনের ডিজিজটা হতে পারে। আচ্ছা, আপনার কাছে একটু স্পেশালি জানতে চাইবো যে এই ধরনের সমস্যাগুলো যখন কারোর ক্ষেত্রে দেখা দেয়, সেক্ষেত্রে ডিউরেশনটা আসলে কতদিন, অর্থাৎ কতদিন পর্যন্ত এই ধরনের সমস্যা থাকলে তখন তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে? মুখের দুর্গন্ধ আমি প্রথমেই বলেছি যে যদি আপনি বুঝতে পারেন সেটা আপনি 15 দিন ক্রস করে চলে গিয়েছে, তারপর আর লেট করা উচিত হবে না। তখন প্রথমে ডেন্টাল সার্জনের কাছে আসবে, উনি যদি আইডেন্টিফাই করতে পারে মুখের কোনো কারণে হচ্ছে, সেটা সলভ হবে। তারপরেও যদি কন্টিনিউ গন্ধটা থাকতে থাকে তখন বিশেষজ্ঞ ডক্টরের কাছে আমরা রেফার করে দিব। তার আদার্স যে টেস্টগুলো আছে, ইনভেস্টিগেশনগুলো আছে, ওগুলোর মাধ্যমে বোঝা যাবে যে এটা এই ধরনের ডিজিজের
ডিজিজের কারণে এটা হচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আসলে মুখে অনেক সময় অনেক ধরনের আলসার হয়ে থাকে এবং আলসারের কারণেও দেখা যায় যে অনেক সময় দুর্গন্ধ হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আপনার কাছে একটু জানবো যে আসলে এই আলসারগুলো হবার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? যে মুখে আলসারের বিভিন্ন ধরনের কারণ আছে, যেমন মেইন একটা হচ্ছে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসার তো বিভিন্ন কারণে হয়, ভিটামিনসের অভাবে হয়ে থাকে, অনেকে ট্রমার কারণে হয়ে থাকে, আমরা যেটাকে ট্রমাটিক অ্যাপথাস আলসার বলে থাকি। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট বেসিক্যালি থাকে, যেমন সিস্টেমিক ডিজিজ যাদের থাকে, তাদের মুখে আলসার হওয়ার মানে চান্সটা অনেক বেশি থাকে। ক্যান্সার পেশেন্টের মুখেও অনেক বেশি আলসার হতে পারে। তো এবং যারা রেডিয়েশন নিচ্ছে সাইড ইফেক্ট স্বরূপও আলসার হতে পারে। এবং মেইনলি ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণেই অনেক ধরনের আলসার হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের আসলে পরামর্শ কি থাকে বা এটা ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কেমন হয়? ট্রিটমেন্ট ওটার জন্য ভিটামিন সাপ্লিমেন্ট আমরা অ্যাড করি, এবং যেই মানে রোগের সাইড ইফেক্টটা হচ্ছে সেই ডক্টরদের সাথেও তাদেরকে কনসাল্ট করতে পারি, এবং বিভিন্ন ড্রাগস আছে সেটা চেঞ্জ করে অন্য কোনো ড্রাগস দেওয়া যায় কিনা, এবং তার ওরাল হাইজিনটা প্রপার রাখতে হবে। আমরা রেগুলার ব্রাশ করতে বলি, এবং কিছু অ্যান্টিফাঙ্গাল কিছু কি বলে ওটাকে সাপ্লিমেন্ট আছে, ড্রপ আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করি, এবং কিছু ওরাল জেল আছে সেগুলো আমরা ইউজ করতে বলি। এরকম বিভিন্ন মেডিকেশনের মাধ্যমে এটা রিমুভ করা সম্ভব। সবার আগে হচ্ছে নিজের খাদ্যাভ্যাসটাও এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। প্রচুর শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর পানি খেতে হবে। এগুলো ইনস্ট্রাকশন ফলো করলে, ওরাল হাইজিন মেনটেন করলে ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভালো থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কমন একটা আমি বলবো যে আসলে নিজেরা নিজেদের মতো করে ট্রিটমেন্ট করে থাকে। যেমন দাঁতের কোনো একটা প্রবলেম হলে সেটা মাড়ি থেকে রক্ত পড়া হোক অথবা দাঁতে ব্যথা হোক, আমরা ফার্মেসি থেকে এক পাতা ভিটামিন সি, যেটা আমরা সিভিড বলে থাকি, সেটি খাওয়ার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি, এটি আসলে কতটুকু আমাদেরকে হেল্প করে থাকে? যখন মাড়ি থেকে রক্ত পড়বে তখন আসলে এই ভিটামিন সি খেয়ে আসলে প্রথমেই লাভ হবে না, কারণ হচ্ছে তার তো অলরেডি ইনফেক্টেড হয়ে গিয়েছে মাড়িটা। তো মাড়ি যখন ইনফেক্টেড হয়েছে অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার পরে সে সাপ্লিমেন্ট স্বরূপ সে ভিটামিন বি, সি এগুলা কন্টিনিউ করতে পারে, কিন্তু তার যে ইনফ্লামেশন হয়ে মাড়িটা প্রদাহ হয়েছে সেটা যদি স্কেলিং করে প্রপারলি কিউরেট করে দেওয়া হয় তাহলেই ব্লিডিংটা স্টপ হবে, আদারওয়াইজ কিন্তু স্টপ হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আগে ট্রিটমেন্ট, দেন মেডিসিন নিতে হবে, বাট অবশ্যই একজন বিশেষজ্ঞ সাপ্লিমেন্টের একটা ট্রিটমেন্টের পার্ট। জি, এটা তো আমরা সবসময় ডিসকারেজ করি যে কোনো কিছু হলে আপনারা অবশ্যই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাবেন না, অবশ্যই কনসার্ন যে ডক্টর থাকবে সেই ডক্টরের কাছে অ্যাডভাইস নিয়ে সেই মেডিসিনটা নেবেন। আপনার কাছে এখন একটু জানতে চাই যে মুখের ড্রাইনেস খুব কমন একটা সমস্যা। আমরা অনেক সময় মনে করে থাকি যে দীর্ঘক্ষণ আমরা হয়তো পানি পান করছি না বা কোনো খাবার খাচ্ছি না, সেটার জন্য হয়তো আমার মুখ ড্রাই হয়ে আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে ড্রাইনেস কিন্তু কোনো না কোনো একটা ডিজিজের সিমটম বা এটাই কোনো একটা ডিজিজ। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে কেন হয়ে থাকে? ড্রাইনেস একটা ডিজিজ তো অবশ্যই ডিজিজের সিমটম বলতে পারে, জেরোস্টেমিয়া যেটাকে আমরা বলছি। তো অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে, জেরোস্টেমিয়া হয়ে থাকে, এবং দেখা যায় যে ক্যান্সার পেশেন্ট যারা হচ্ছে কেমোথেরাপি নিচ্ছে, রেডিয়েশন নিচ্ছে, সেটার সাইড এফেক্ট স্বরূপও ড্রাইনেস হতে পারে। এবং যারা হচ্ছে আনহেলদি খাবার খায় এবং খুব কম পরিমাণে পানি খায় তাদেরও কিন্তু ড্রাইনেসের ঘটনাটা হতে পারে। তো সেক্ষেত্রে তাদের প্রপার ইনস্ট্রাকশন ফলো করতে হবে, কোন কারণে হচ্ছে সেই সোর্সটা বের করতে হবে। যদি কোনো সিস্টেমিক ডিজিজের কারণে হয় অবশ্যই সেটা ট্রিটমেন্ট নিতে হবে। বিভিন্ন ধরনের অ্যান্টিসায়ালক ড্রাগ আছে স্যালাইভারি ফ্লো বাড়ানোর জন্য, এবং বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, মেডিকেশন আছে, এগুলো দিয়ে সেগুলা রিকভার করা সম্ভব। এবং আরেকটা যেটা হয় যে রোজার সময় ড্রাইনেসটা খুব বেশি হয়, ফাস্টিংয়ের কারণে স্যালাইভারি ফ্লোটা কমে যায়। তো স্যালাইভারি ফ্লো কমে যাওয়ার কারণে অটোমেটিক্যালি ড্রাইনেস হয়। তো সেক্ষেত্রে আমাদের যখন আমরা ইফতার করব, রোজাটা ভাঙবো, তখন থেকে যে সেহরি টাইম পর্যন্ত যতক্ষণ আমরা সজাগ থাকি ততক্ষণ আমরা প্রচুর পানি এবং জুস টাইপের খাবার খাওয়া, জি অবশ্যই, যাতে আমরা ডিহাইড্রেশনটা রোজার সময় না হয়। আচ্ছা, অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমি সারাদিনে প্রচুর পানি পান করি, অর্থাৎ 2 থেকে 3 লিটার বা অনেকে বলে 4 লিটার পর্যন্ত আমি পানি পান করে থাকি, কিন্তু তারপরও সারাক্ষণ আমার মুখটা একটু ড্রাই হয়ে থাকে এবং মুখ থেকে একটা ব্যাড একটা স্মেল আসে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে ইনভেস্টিগেশন করতে হবে,
ব্লাডের কিছু টেস্ট আছে এবং ওগুলো করে তার ব্লাডের যদি কোনো প্রবলেম ধরা পড়ে সেই ওয়াইজ ট্রিটমেন্টটা নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে ইনভেস্টিগেশনগুলো করব যে কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা। যেহেতু বলছেন যে 3 লিটার 4 লিটার পানি খেয়ে ফেলছে তারপর যাচ্ছেন, অবশ্যই তার ভেতরে কোনো প্রবলেম থাকতে পারে। তো সেটা আইডেন্টিফাই করব এবং তারপরেও আমরা ডেন্টালে অ্যাডভাইস করে থাকি, মানে দাঁতের জন্য আমরা বলি যাদের মুখটা অনেক ড্রাই থাকে, জেরোস্টিয়ামে থাকে, আমাদের কিছু জাইলোটিল জাতীয় চুইং গাম থাকে যেটা হচ্ছে অ্যান্টি ক্যারিয়াস, এবং এটা আপনাকে চুইং করতে বলা হয় যাতে করে আপনার স্যালাইভারি ফ্লোটা বাড়ে। এবং যখন আপনি কন্টিনিউয়াস চুইং করবেন স্যালাইভা অবশ্যই প্রোডাকশন বেশি হবে এবং স্যালাইভারি রেটটা বেড়ে যাবে, সেক্ষেত্রেও এটাও হেলদি হবে। এবং কিছু ড্রাগস আছে, মেডিকেশন আছে, এগুলো নিলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, অর্থাৎ এই সমস্যাগুলো যখনই দেখা দিবে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এখন সময় হয়ে গেছে আমাদের নিয়মিত একটা সেগমেন্ট কি খাবেন কেন খাবেন, এটা আমরা একটু দেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন।
আপনার কাছে এখন একটু জানবো যে আমরা তো যতটুকু জানি যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতে একটু গর্ত হয়ে যায়, বিশেষ করে ভেতরের দাঁতটা অথবা ক্যারিজ হয়ে যায়, এবং সেই জায়গাটা যখন আমরা খাবার খাচ্ছি তখন সেখানে খাবার জমছে এবং দিনের পর দিন দেখা যায় খাবার জমতে জমতে সেই জায়গাটা থেকেও কিন্তু একটা ব্যাড স্মেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি অল্প করে আপনার কাছে একটু জানতে চাই। এটা হচ্ছে আমরা ক্যাভিটি বলি, ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ বলি। তো সেই ক্ষেত্রে অনেকে নিজেরা খুঁচিয়ে খুঁচিয়ে টুথপিক ইউজ করার চেষ্টা করে, এগুলো খুবই হার্মফুল। টুথপিক তো একেবারে ইউজ করা যাবে না, অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। এবং সেটা আমরা যদি দেখি যে হ্যাঁ এটা নর্মাল ক্যাভিটি এবং ক্যারিজটা হচ্ছে আমাদের দাঁতের হচ্ছে 3-4টা লেয়ার থাকে, দাঁতের নার্ভ পর্যন্ত যায়নি, সেই ক্ষেত্রে আমরা এটা রেস্টোরেশন, পার্মানেন্ট রেস্টোরেশন বা ফিলিংয়ের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং সম্পূর্ণ ক্যারিজটা রিমুভ করে আমরা সেখানে আর্টিফিশিয়ালি একটা পার্মানেন্ট ফিলিং দিয়ে দিই। বিভিন্ন ধরনের ভালো ম্যাটেরিয়ালের ফিলিং আছে, এগুলো দিয়ে আমরা ফিলিং দিয়ে দিলে ওই ক্যাভিটিটা চলে যায়। এটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এছাড়াও তো আমাদের যাতে ক্যাভিটি না হয় সেটার জন্য আমরা হোম ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যাতে করে বাসায় তারা ওরাল হাইজিনটা প্রপারলি মেনটেন করে, তাহলে তো আমাদের কাছে এত রেপিডলি আসতে হয় না। আমাদের ইনস্ট্রাকশন থাকে বছরে 2 বার একটা ডেন্টাল ভিজিট করে যাবে, যাতে দাঁতের স্বাস্থ্যটা ভালো থাকে। চেক আপ করে গেলে এবং ছোট ছোট প্রবলেম যদি আমরা সলভ করে দিই, ভবিষ্যতে সেটা বড় আকারে ধারণ করে না। এবং দাঁতের স্বাস্থ্যের জন্য যেগুলো হার্মফুল খাবার এবং যে ব্যাড হ্যাবিটগুলো আছে, যেমন স্মোকিং, বেটেল নাট চুইং, এগুলোও আমরা আস্তে আস্তে, এবং আমরা যতটুকু জানি বিভিন্ন ধরনের বেভারেজও কিন্তু দাঁতের ক্ষতি করে থাকে। বেভারেজ এবং অতিরিক্ত পরিমাণ চা, কফি, এগুলো দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো সেগুলো আস্তে আস্তে আমরা পরিমাণটা কমিয়ে আস্তে আস্তে বাদ দিয়ে দিলে দেখা যাবে যে দাঁতের স্বাস্থ্যটা ভালো থাকে। চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এত সহজভাবে আমাদেরকে বলে বোঝানোর জন্য। আপনার কথা আমরা একটা বিষয় বুঝতে পেরেছি যে আসলে খুব বেসিক কিছু কেয়ার যদি আমরা করতে পারি বা মেনটেন করতে পারি, তাহলে দাঁত সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। WHO-র একটা প্রোগ্রামে আমরা দিল্লি গিয়েছিলাম এবং সেখানে গিয়েই তো বয়সটা ঠিক করা হলো যে আসলে আমরা কোন বয়সকে বলবো কিশোরী, 9 থেকে 18 নাকি 10 থেকে 19 না 10 থেকে 20। তো আলটিমেটলি ঠিক হলো যে এটা আমরা 10 থেকে 19 বছর বয়সটাকে আমরা কিশোরী বয়স বলবো আর কি। কারণ এই বয়সটাতেই নানান ধরনের সমস্যা হয়, অনেক সময় বুঝতে পারে না, মাও বুঝতে পারে না বা পরিবারের অন্যান্য মানুষ সবাই বুঝতে পারে না, কিন্তু মেয়েটি হয়তো একটা সমস্যা নিয়ে থেকেই গেছে, সে জানেও না যে সেটা ভবিষ্যৎ জীবনে তার হয়তো বা অনেক জটিলতার সৃষ্টি করতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, সেই সাথে আমাদের নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।